তোমার প্রিয়জন বলে এক কথা, কিন্তু মানে আরেক। কথার মাঝখানে চিত্রনাট্য উল্টে দেয়। গত বছরের কথা তুলে ধরে যেমনটা গতকাল ঘটেছিল। আর শেষ পর্যন্ত শান্তি বজায় রাখার চেষ্টা করার জন্য তুমিই খলনায়ক। তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ না, তুমি জেগে উঠছ। সত্য হল আজকের পৃথিবীতে একজন মহিলার সাথে তর্ক করা তোমার ফ্রেম, তোমার সম্মান এবং তোমার বিচক্ষণতা হারানোর দ্রুততম উপায়গুলির মধ্যে একটি। কারণ এটি যুক্তির বিষয় নয়, এটি লিভারেজের বিষয়। তোমার বলা প্রতিটি শব্দ বিকৃত হয়ে যায়, তোমার প্রতিটি কথাই আরেকটি অস্ত্র হয়ে ওঠে। আর তুমি নিজেকে যত বেশি ব্যাখ্যা করার চেষ্টা করবে, সে তত বেশি তোমাকে কিভাবে সমাধান করতে দেখবে। তুমি এমন এক চক্রে আটকে যাচ্ছ যা তোমার আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে। তুমি ক্লান্ত, অশ্রুত, বিভ্রান্ত বোধ করছ, ভাঙা কাচের জন্য দোষারোপ করার সময় ডিমের খোসার উপর হাঁটছ। কিন্তু যদি আমি তোমাকে বলি যে আসল শক্তি হল তোমাকে যা শেখানো হয়েছে তার ঠিক বিপরীত কাজ করার মধ্যে, যদি আমি তোমাকে বলি যে নীরবতা হল শক্তি, বিচ্ছিন্নতা হল নেতৃত্ব, এবং দূরে সরে যাওয়া দুর্বলতা নয়, স্বাধীনতা, মন্তব্য করো, আমি শান্তি বেছে নিই। যদি তুমি আবেগগত যুদ্ধক্ষেত্রে বসবাস করা শেষ হয়ে গেছে এবং যদি তুমি তোমার কাঠামো পুনরুদ্ধার করতে এবং অটল নীতিমালা অনুসারে জীবনযাপন করতে প্রস্তুত হও, তাহলে আবদ্ধ থাকো। এটি তোমার নিজেকে এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রথমত, নীরবতা যুদ্ধে জয়ী হয়। একদিন সকালে তুমি ঘুম থেকে উঠলে, সে ঠান্ডা, নিষ্ক্রিয়, আক্রমণাত্মক, তোমার দিকে সবেমাত্র তাকাচ্ছে এবং তুমি বুঝতে পারো যে গভীরে কিছু একটা গণ্ডগোল আছে। তুমি জিজ্ঞাসা করলে, সে বলে এটা কিছুই নয়, কিন্তু তার শক্তি সবকিছু চিৎকার করে বলছে। সেই অন্ত্রের অনুভূতি তোমার বুকে থাবা দিতে শুরু করে এবং হঠাৎ তুমি এই মানসিক চক্রে পড়ে যাও। তুমি কি ভুল করেছ, কি অকথিত রয়ে গেছে, ল্যান্ডমাইনগুলো কোথায় আছে তা বের করার চেষ্টা করো। তাই তুমি চাপ দাও, কথা বলো, ঠিক করার চেষ্টা করো। যখন সে তোমাকে জ্বালায় অথবা ভান করো যে কিছুই হচ্ছে না, তখন তুমি একটু আওয়াজ তুলে দাও। আর এখন, বুম, এটা তোমার দোষ। তুমিই অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ। তুমি না বুঝেই তাকে ক্ষমতা দিয়েছ। বেশিরভাগ পুরুষই প্রতিদিন এই ভুল করে। বিশ্বাস করে যে সমাধান হল আরও যোগাযোগ, আরও ব্যাখ্যা, আরও বোঝার চেষ্টা। কিন্তু যদি আমি তোমাকে বলি যে তোমার শক্তি তোমার কথার মধ্যে নয়, বরং তুমি যে কথাগুলো বলে থাকো সেগুলোর মধ্যে, যখন তুমি আবেগগত বিশৃঙ্খলার মাঝে শান্ত এবং স্থির থাকো, তখন তুমি কেবল তোমার শক্তি সংরক্ষণ করো না, বরং তোমার নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। কারণ এখানেই অস্বস্তিকর সত্য। আধুনিক সমাজ তোমাকে মিথ্যা বলেছে। এটা তোমাকে বলেছে যে তুমি যত বেশি কথা বলবে, তুমি তত বেশি সংযুক্ত থাকবে। প্রকৃত পুরুষরা প্রতিটি মতবিরোধের সময় মুখ খুলতে থাকে। প্রতিটি মুহূর্তে তোমার অনুভূতি ভাগ করে নেওয়াই শক্তি। কিন্তু তারা তোমাকে কখনো বলেনি যে যখন তুমি যে শোনে না তার কাছে নিজেকে বারবার ব্যাখ্যা করার মাধ্যমে তুমি নিজের স্পষ্টতার সম্পর্কে সন্দেহ করতে শুরু করো। যে তোমাকে বোঝার চেষ্টাও করছে না, তার কথা শোনার প্রতি তুমি আসক্ত হয়ে পড়ো। এটা ভালোবাসা নয়, এটা সংযোগের পোশাক পরে থাকা মানসিক নির্ভরতা। নীরবতা পশ্চাৎপতন নয়, এটা প্রতিরোধ। এটা এমন একটি গতিশীলতার মধ্যে টেনে আনার অস্বীকৃতি যেখানে তোমাকে বারবার তোমার যোগ্যতা প্রমাণ করতে বাধ্য করা হয়। যতবার তুমি একটি ছোটখাটো তিরস্কার বা নাটকীয় অভিযোগের প্রতি প্রতিক্রিয়া দেখাও না কেন, তুমি বেছে নিচ্ছ তুমি নিজেকে। তুমি অকার্যকরিতার চেয়ে মর্যাদাকে বেছে নিচ্ছ। আর এখানেই তারা তোমাকে যা বলে না। সে সেই পুরুষকে বেশি সম্মান করে যে তর্ক করে না। মনোযোগের জন্য লড়াই করা একজনের চেয়ে সে সেই পুরুষকে বেশি সম্মান করে যে ব্যাখ্যা করে না। শান্তির জন্য আবেদনকারীর চেয়ে। কেন? কারণ সেই পুরুষটি দেখায় যে সে অনুমোদন চাইছে না, সে ইতিমধ্যেই সম্পূর্ণ। যদি তুমি তোমার সম্পর্ক, তোমার আবেগগত জীবন এবং একজন পুরুষ হিসেবে তোমার পরিচয় পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে নীরবতাকে অনুপস্থিতি হিসেবে নয়, দেখতে শুরু করতে হবে যোগাযোগ, কিন্তু ক্ষমতার উপস্থিতি হিসেবে। কল্পনা করুন, সে আপনাকে বিরক্ত করার জন্য একটি মন্তব্য দিয়ে উত্তেজিত করার চেষ্টা করছে। যেমন, হয়তো তুমি আমার চেয়ে কাজের ব্যাপারে বেশি আগ্রহী। আপনি অনুভব করেন যে প্রতিক্রিয়া আপনার গলায় উঠে আসছে, তোমার নাম রক্ষা করার জন্য স্পষ্ট করার সেই মরিয়া প্রয়োজন। কিন্তু পরিবর্তে তুমি থেমে যাও, তুমি নিঃশ্বাস ফেলো, তুমি তার দিকে তাকাও, ভয়ের সাথে নয়, হতাশার সাথে নয়, বরং সংযতভাবে। তুমি কিছুই বলো না, তুমি কোনো ব্যাখ্যা দাও না, তুমি ঘর ছেড়ে তোমার কাজে ফিরে যাও। সেই মুহূর্তটি দুর্বলতা, এটা নিয়ন্ত্রণ। তুমি আগাছায় জল না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, কারণ যাদের যুক্তিতে জয়লাভ করতে হয় তারা এখনও বৈধতা খুঁজছে। যারা চুপ থাকে তারা ফলাফলের দিকে মনোযোগী। সে হয়তো হাসাহাসি করতে পারে,
সে তোমাকে আবার বিশৃঙ্খলার মধ্যে টেনে আনার জন্য আরও চেষ্টা করতে পারে। এমনকি সে কাঁদতেও পারে, কিন্তু সে যা করবে না তা হলো ভুলে যাবে যে তুমি ভাঁজ করনি। সময়ের সাথে সাথে সেই স্মৃতি সম্মানে পরিণত হয়। আর যদি সে তোমার নীরবতাকে সম্মান করতে না পারে, তাহলে সে কখনো তোমার কণ্ঠস্বরকে সম্মান করেনি। এমন কিছুদিন আসবে যখন তুমি তোমার হৃদয়কে ব্যাখ্যা করার প্রয়োজন অনুভব করবে। তোমার উদ্দেশ্য, সীমানা নির্ধারণের কারণ প্রতিরোধ করো। যদি কেউ ব্যাখ্যা ছাড়া তোমার চরিত্র চিনতে না পারে, তাহলে তারা তোমার সত্যের জন্য প্রস্তুত নয়। তোমার জীবনকে এমনভাবে গড়ে তোলা শুরু করো যাতে তর্ক করা অপ্রয়োজনীয় হয়ে ওঠে। তোমার কর্মকে কথা বলতে দাও, তোমার শরীর গড়ে তোলো, তোমার আর্থিক অবস্থা গড়ে তোলো, তোমার মন গড়ে তোলো। আর যখন তর্ক আসবে, তখন রাগের বশে নয়, বরং নাটকের প্রতি উদাসীনতার বশে তুমি দূরে সরে যাওয়ার শক্তি পাবে। তোমার নীরবতা আয়না হয়ে ওঠে। এটা প্রতিফলিত করে যে সে আসলে কে, এবং বেশিরভাগ সময় এটাই একমাত্র জিনিস যা সে সামলাতে পারে না। এটাই পরীক্ষা। তুমি কি নিজেকে বোঝার চেষ্টা করে হারিয়ে ফেলবে, নাকি নিজেকে সংযমের নীরবতায় খুঁজে পাবে? তুমি যত বেশি কথা বলবে, ততই তুমি কৌশলের জন্যে, গল্পের পরিবর্তনের জন্যে, আবেগত জট পাল্টানোর জন্য সুযোগ পাবে। কিন্তু নীরবতা সব কিছু প্রকাশ করে। এটি অন্য ব্যক্তিকে তাদের নিজস্ব আচরণ নিয়ে বসতে বাধ্য করে, এবং যদি সে পরিবর্তন করে, তবে সে এর যোগ্য ছিল। যদি সে না করে, তোমার নীরবতা তোমাকে বছরের পর বছর ধরে মানসিক যন্ত্রণা থেকে বাঁচিয়েছে। এটি তোমার জাগরণ। যতবার তুমি আবেগগত যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত থাকো, তুমি তোমার শক্তির আরেকটি অংশ ফিরে পাও। আর ক্ষমতা, আসল শক্তি, চিৎকার করে না, তাড়া করে না, ভিক্ষা করে না, দৃঢ়ভাবে দাঁড়ায়, দূরে চলে যায়, এবং কখনোই এমন কারো সাথে তর্ক করে না যে তাকে ভুল বুঝতে বাধ্য। তুমি বিতর্ক জিততে এখানে আসো না, তুমি তোমার শান্তি ফিরে পেতে এখানে আসো। তোমার কণ্ঠস্বর দিয়ে অকার্যকতাকে পুষ্ট করে আর 1 সেকেন্ড নষ্ট করো না। তোমার নীরবতাকে সেই তরবারি হতে দাও যা প্রতিটি মিথ্যা, প্রতিটি পরীক্ষা, প্রতিটি ফাঁদ, যখনই তোমার সামনে টোপ ধরা হবে, তখনই আজই শুরু করো। ভেতরে ভেতরে হাসো, নিজেকে মনে করিয়ে দাও তুমি কে, এবং চলে যাও। কারণ এটা এড়িয়ে চলা নয়, এটাই হলো প্রভুত্ব। আর যারা নীরবতা আয়ত্ত করে, তারা জীবনের উপর কর্তৃত্ব করে। এই রকম সত্য, এটি চিরকাল জনসম্মুখে থাকে না। এই কারণেই আমি স্টোইক রিলেশনশিপ ব্লুপ্রিন্ট তৈরি করেছি। মন্তব্যে লিঙ্ক করা একটি ব্যক্তিগত শক্তিশালী ইবুক, যারা অনুমান করা, কষ্ট দেওয়া, ব্যাখ্যা করা শেষ করে ফেলেছে, তাদের জন্য তৈরি। যদি তুমি কখনো নিজেকে জিজ্ঞাসা করে থাকো, কেন আমি সবসময় নিজেকে হারিয়ে ফেলি? এই যুক্তিগুলো, নাকি আমি তাকে বা নিজেকে না হারিয়ে কিভাবে নিয়ন্ত্রণ ফিরে পাব, এটাই তোমার উত্তর। কোনো খেলা নয়, শুধু কালজয়ী, শক্তিশালী স্থূলভিত্তিক সত্য যা তুমি সারা জীবনের জন্য পাবে। একবার এটা তোমার হয়ে গেলে, এটা চিরকালের জন্য তোমার। মানসিক শক্তি, শান্তি এবং উদ্দেশ্যের জন্য একটি স্থায়ী নির্দেশিকা যা তুমি জীবনের যে কোনো সময় আবার দেখতে পারো। তোমার সুযোগ হাতছাড়া করো না। লিঙ্কটি ক্লিক করো, এটি ধরো, এবং নীরবতা তোমাকে যে শক্তি দেয় তা আয়ত্ত করতে শুরু করো। দ্বিতীয়ত, তাকে আগুনে পুড়িয়ে মারো না। তুমি তার বিপরীতে বসে আছো, আর সে 6 মাস আগের একটা কথা তুলে ধরে, সেটাকে অস্ত্রে পরিণত করে। তার কণ্ঠস্বর আরও জোরে হচ্ছে, কথাগুলো তীক্ষ্ণ হচ্ছে, তার স্বর বিনয়ের সাথে মিশে যাচ্ছে। আর সেই মুহূর্তের মধ্যেই তুমি অনুভব করবে তোমার রক্তচাপ বেড়ে যাচ্ছে, টেবিলের নিচে তোমার মুঠিগুলো একটু চেপে যাচ্ছে, তোমার মন চিৎকার করছে, আসলে এমনটা হয়নি। তুমি বাধা দিতে, সংশোধন করতে, রক্ষা করতে, জিততে চাইছ, কিন্তু তুমি যা দেখতে পাচ্ছ না তা হলো সেই ফাঁদ যা সবেমাত্র বসানো হয়েছে। তুমি যত বেশি ব্যস্ত থাকবে, তত বেশি প্রতিক্রিয়া দেখাবে, তত বেশি জ্বালানি তুমি এমন আগুনে নিক্ষেপ করবে যা কখনোই নেভানোর কথা ছিল না, কেবল উত্তেজিত। সম্পর্কের ক্ষেত্রে অনেক পুরুষ এভাবেই নিজেদের হারিয়ে ফেলে। দুর্বল বা আবেগপ্রবণ হওয়ার কারণে নয়, বরং তারা বুঝতে পারে না যে তর্কটি সমাধানের জন্য নয়। এটি ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং আপনার প্রতিক্রিয়া সম্পর্কে। তার আপনার একমত হওয়ার বা এমনকি কোনো কিছু ঠিক করার প্রয়োজন নেই, তার কেবল আপনার কামড় দেওয়ার প্রয়োজন। এবং যখনই আপনি তা করেন, তখনই তিনি আপনাকে ধরে ফেলেন। আপনি এখন আবেগপ্রবণ, বিভ্রান্ত, বিচ্ছিন্ন, এবং একবার সে আপনাকে সেই জায়গায় পেয়ে গেলে সে নিজেকে শান্ত, যুক্তিবাদী একজন হিসেবে উপস্থাপন করতে পারে, যারা কেবল কথা বলার চেষ্টা করছে যখন তুমি দেখতে আগ্রাসী, অস্থির, আবেগপ্রবণ মানুষের মতো। সমাজ ইতিমধ্যেই ধরে নিয়েছে
যে তুমি একজন মানুষ। পুরুষদেরকে মর্যাদার সাথে কিভাবে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা শেখানো হয় না। তাদেরকে ভালো যোগাযোগকারী, ভালো শ্রোতা এবং আবেগগতভাবে সহজলভ্য হতে শেখানো হয়। তবুও সেই বৈশিষ্ট্যগুলি এমন একজনের হাতে অস্ত্র হয়ে ওঠে যে তোমার খোলামেলাকে সংযোগ হিসেবে নয়, বরং কৌশলগত সুযোগ হিসেবে দেখে। যখন তুমি তাকে আগুনে পুড়িয়ে দাও, তখন তুমি কেবল যুক্তিই হারাবে না, তুমি তোমার কাঠামো, তোমার দিকনির্দেশনা, তোমার পরিচয় হারাবে। কল্পনা করুন, তুমি গাড়ি চালাচ্ছ আর সে এই ভেবে বিরক্ত হচ্ছে যে তুমি কখনো তার সাথে পর্যাপ্ত সময় কাটাও না। যদিও তুমি কয়েক সপ্তাহ ধরে তোমার সময়সূচি পিছনে ফেলে আসছ, তবু তুমি ব্রেক চাপতে, বিন্দু বিন্দু তর্ক করতে, প্রতিটি ত্যাগ, প্রতি ঘণ্টা, প্রতিটি প্রচেষ্টার কথা তাকে মনে করিয়ে দিতে তাড়না অনুভব করো। কিন্তু যদি তুমি কিছু না বলো, যদি তুমি রাস্তার দিকে চোখ রাখো, রিয়ার ভিউ মিরার ঠিক করো এবং কেবল এই বলে উত্তর দাও, আমি আবেগের ঊর্ধ্বে থাকা অবস্থায় এই কথোপকথন করছি না। সেই একটি বাক্য রাগ ছাড়া, ব্যঙ্গ ছাড়া পরিবেশন করলে পরিবেশনা শেষ হয়। এটি একটি সীমানা তৈরি করে, কারণ আপনি ঠান্ডা, বরং কারণ আপনি নিয়ন্ত্রিত, এবং নিয়ন্ত্রণই সবকিছু। তাকে আগুন জ্বালানো এমন অনুভূতি দেয় যেন উৎপাদনশীল কিছু করা, যেন আপনার সত্যের জন্য লড়াই করা, কিন্তু বাস্তবে এটি পানির নিচে ঘুষি মারার মতো। আপনি যখন ডুবে যাচ্ছেন, তখন আপনি প্রচেষ্টা, সময়, শ্বাস এবং কোথাও না পাওয়ার জন্য প্রচেষ্টা করছেন। আপনার আবেগগত উপবাসের শিল্প শিখতে হবে। ঠিক যেমন শরীর নীরবে নিরাময় করে, তেমনি মনও। পরের বার যখন তুমি আবেগের ফাঁদে পা দেবে, তখন নিজেকে মনে করিয়ে দিও যে তার বিশৃঙ্খলা তোমার জন্য আমন্ত্রণ নয়। তুমি তার আবেগের স্পঞ্জ নও, তুমি তার মৌখিক ছোঁয়া ব্যাগ নও। তুমি এমন একজন পুরুষ যে তার মানসিক জগতে কি প্রবেশ করে তা নিয়ন্ত্রণ করে। এই পরিবর্তন কেবল তোমার সম্পর্ককেই বদলে দেয় না, সহকর্মী, পরিবার, অপরিচিতদের সাথে সর্বত্র দ্বন্দ্ব মোকাবিলা করার পদ্ধতিও বদলে দেয়। তুমি উস্কানি বুঝতে শুরু করো এবং নীতির ওপর মনোযোগ দিতে শুরু করো। এটা কি আমাকে কোলাহলে টেনে আনছে, নাকি শান্তির সাথে সারিবদ্ধ করছে? নারীরা সম্মান করে ব্যাখ্যার চেয়ে সীমানা বেশি। তুমি যখন অন্যের প্রতি আকৃষ্ট হওয়া বন্ধ করো, তখন সে তোমাকে আরও কঠিন পরীক্ষায় ফেলতে পারে। সে হয়তো তোমাকে অবজ্ঞা করার, পরোয়া না করার অভিযোগ করতে পারে, কিন্তু মনের গভীরে কিছু একটা বদলে যায়। সে বুঝতে পারে যে তোমার ওপর তার আবেগগত প্রভাব শেষ হয়ে গেছে। আর একবার সেই ক্ষমতার গতিশীলতা বদলে গেলে, সম্পর্কও বদলে যায়। তুমি থার্মোমিটার নয়, থার্মোস্ট্যাট হয়ে যাও। তুমি সুর ঠিক করো, তুমি আবেগগত পরিবেশের নেতৃত্ব দাও, তুমি প্রতিক্রিয়াশীল হওয়া বন্ধ করো এবং ইচ্ছাকৃত হতে শুরু করো। এটা আবেগহীন হওয়ার কথা নয়, এটা আবেগ প্রবণতার কথা। কৌশল: যুদ্ধক্ষেত্র সবসময় শারীরিক হয় না, এটি মৌখিক, মানসিক, আধ্যাত্মিক। এবং যে মুহূর্তে আপনি প্রতিক্রিয়া না জানাতে শিখবেন, আপনি সেই ভিত্তি পুনরুদ্ধার করবেন যা পুরুষদের প্রজন্মের পর প্রজন্ম হারিয়েছে। আজকের মানুষ আবেগগত শৃঙ্খলা ছাড়াই বড় হয়েছে। তাদের শেখানো হয় যে প্রতিটি অনুভূতি প্রকাশ করতে হবে, প্রতিটি অভিযোগের সমাধান করতে হবে। কিন্তু সবচেয়ে বিপজ্জনক মানুষ হল সেই ব্যক্তি যে আগুনের মধ্যে শান্ত থাকতে পারে, কারণ সে তা অনুভব করে না, বরং কারণ সে তা খাওয়াতে অস্বীকার করে। এই মুহূর্ত থেকে প্রতিবার যখন তুমি উত্তেজিত হও, থামো, শ্বাস নাও, নিজেকে বলো, তার শক্তি আমার দায়িত্ব নয়। এটা ঠান্ডা নয়, এটা স্পষ্টতা। এখনই এটি প্রয়োগ করা শুরু করো। যখন সে জোরে কথা বলে, তুমি শান্ত হও। যখন সে অনিয়মিত হয়, তুমি স্থির হয়ে যাও। আর যখন সে কৌশলী হয়, তুমি চুপ করে যাও। তোমার কাজ তার আগুন নেভানো নয়, এর দ্বারা পুড়ে যেতে অস্বীকার করা। আর যে মুহূর্তে তুমি তাকে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো, তুমি নিজের একটা অংশ ফিরিয়ে নাও। তুমি জানতো না যে তুমি হেরে গেছ, কারণ সত্য হল তুমি কোনো সম্পর্কের মধ্যে নেই। যদি তুমি ক্রমাগত তোমার উদ্দেশ্য ব্যাখ্যা করো, তোমার কর্মকাণ্ডের পক্ষে দাঁড়াও, তোমার অনুভূতির ন্যায্যতা প্রমাণ করো, এটা একটা বিচার, কোনো সংযোগ নয়। তুমি নিজের জীবনে একজন আসামি নও, তুমিই বিচারক। তুমিই ঠিক করো কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা সাড়া পাওয়ার যোগ্য, আর কোনটা নীরবতা। আর তুমি যত বেশি এটা অনুশীলন করবে, তত বেশি তুমি শান্তি আকর্ষণ করতে শুরু করবে।
সংঘাত নয়। যে নারীরা নাটকে সাফল্য লাভ করে তারা পিছিয়ে পড়বে, যে নারীরা ক্ষমতাকে সম্মান করে তারা কাছে আসবে। কারণ প্রকৃত পুরুষরা বিশৃঙ্খলা নিয়ে তর্ক করে না, তারা তা থেকে দূরে সরে যায়। আরও ভালো কিছু তৈরি করো এবং তাদের শান্তিকে কথা বলতে দাও। তৃতীয়ত, তোমার কাঠামোতেই থাকো। তুমি এমন একটা কথোপকথনের মাঝখানে আছো যা ধীরে ধীরে সংঘর্ষে রূপান্তরিত হয়, আর হঠাৎ করেই তুমি নিজেকে তার অনুমোদনের পিছনে ছুটতে দেখো, এমন কিছুর পক্ষে দাঁড়াতে যা তুমি ভুলও করনি। শান্তি বজায় রাখার জন্য তুমি খুব একটা মনে করতে পারো না, এমন বিশদ ব্যাখ্যা করতে থাকো। আর তুমি তা বুঝতে পারো না, কিন্তু তুমি ইতিমধ্যেই হেরে গেছ। তর্ক নয়, তোমার কাঠামো। তোমার কাঠামোই সব কিছু। তুমি কে এবং তুমি কি, তার মধ্যে এটি অদৃশ্য বাধা। সহ্য করা, এটা তোমার মূল্যবোধ, তোমার উদ্দেশ্য, তোমার দিক নির্দেশনা, তোমার নীতি, তোমার শান্তি, জীবনের ভঙ্গি। আর যে মুহূর্তে তুমি কাউকে তোমাকে এমন কথোপকথনে, গতিশীলতায় অথবা মূল্যবোধের বিরুদ্ধে যায়, তুমি তোমার কাঠামো ত্যাগ করে তাদের কাঠামোয় পা রাখো, তখনই তুমি সম্মান হারিয়ে ফেলো, তখনই তুমি কর্তৃত্ব হারিয়ে ফেলো, তখনই তুমি নেতৃত্ব দেওয়ার পরিবর্তে প্রতিক্রিয়া দেখাতে শুরু করো। তার কাঠামোর একজন মানুষ কেন তর্ক করবে না তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। কেন সে বেছে নেয় তার ন্যায্যতা প্রমাণ করার প্রয়োজন নেই। শান্তি, তাকে প্রমাণ করতে হবে না যে সে সঠিক, কারণ তার সত্য বিতর্কের যোগ্য নয়। সমস্যা হল বেশিরভাগ পুরুষই জানে না যে তাদের কাঠামো কি। তারা এত দীর্ঘ সময় ধরে নতজানু আপোষ মানিয়ে নেওয়া গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করেছে যে তারা জানে না যে ভিত্তিহীন হওয়ার অনুভূতি কেমন। আপনি তাদের জিজ্ঞাসা করেন যে তারা সম্পর্ক থেকে কি চায়, এবং তারা বলে শান্তি। কিন্তু যখনই বিশৃঙ্খলা আসে তারা ভেঙে পড়ে। এটি কাঠামোর মধ্যে থাকা মানুষ নয়, এটি বেঁচে থাকা মোটে থাকা মানুষ। আপনার কাঠামোর মধ্যে থাকার অর্থ হল, না, সে যতই ঝড়ই আনুক না কেন তুমি বদ্ধমূল থাকো। তুমি কেবল তার কথা শুনেই তোমার আওয়াজ তুলো না, কেবল তার চলে যাওয়ার কারণে তুমি তাদের পিছনে ছুটো না, কেবল তার উস্কানি দেওয়ার কারণে তুমি জড়িত হও না। তুমি আধিপত্য বিস্তারের জন্য নয়, বরং নেতৃত্ব দেওয়ার জন্য তোমার নীতিমালা মেনে চলো। আর নেতৃত্ব শুরু হয় মানদণ্ড দিয়ে। তুমি কেবল যে মানদণ্ডের কথা বলো তা নয়, বরং যে মানদণ্ডগুলো নিয়ে তুমি নীরবে, অআলোচনাযোগ্য ধারাবাহিকতার সাথে বলবৎ করো। যখন সে তোমার ধৈর্য পরীক্ষা করে তোমাকে পরোয়া করে না অভিযোগ করে, যখন সে তোমার কথার ওপর চাপ দেয়, যখন সে তোমার কথার ওপর প্রশ্ন তোলে। প্রতিশ্রুতিবদ্ধ, কারণ তুমি পাল্টা তর্ক করবে না, তুমি নতি স্বীকার করবে না, তুমি তাকে অন্যথায় বোঝানোর চেষ্টা করবে না। তুমি ভালোবাসা নিয়ে বিতর্ক করো না যেন এটি একটি থিসিস। তুমি কেবল বলো, আমি তর্ক করব না। যদি তুমি এমনই বোধ করো তাহলে তুমি এর অধিকারী। তারপর তুমি তোমার লক্ষ্যে ফিরে যাও, কারণ তোমার উদ্দেশ্য তার আবেগগত রোলার কোস্টার নয়। তোমার উদ্দেশ্য হল জীবনের তোমার দিক নির্দেশনা, তোমার লক্ষ্য, তোমার বিবর্তন। এবং যে কোনো কথোপকথন যা তোমাকে সেই পথ থেকে সরিয়ে নিয়ে যায় তা হল একটি বিভ্রান্তি। ফ্রেম হল নীরবতায় গড়ে ওঠে এবং ঘর্ষণে প্রমাণিত হয়। পরিস্থিতি শান্ত থাকলে যে কেউই নির্বোধ আচরণ করতে পারে, কিন্তু আসল কাঠামো তখনই পরীক্ষা করা হয় যখন পরিস্থিতি উল্টে যায়, যখন সে চিৎকার করে, যখন সে কৌশলে কাজ করে, যখন সে কাঁদে, যখন সে দোষারোপ করে। তখনই বেশিরভাগ পুরুষ নিজেকে ত্যাগ করে। তারা তার আবেগ ঠিক করার চেষ্টা শুরু করে, তারা তাদের ভালোবাসা ব্যাখ্যা করার চেষ্টা শুরু করে, তারা ভয় থেকে বেরিয়ে আসতে শুরু করে। এবং একবার সম্পর্কের মধ্যে ভয় প্রবেশ করলে নেতৃত্বের মৃত্যু ঘটে। আপনার কাঠামোর মধ্যে থাকার অর্থ হল তাকে ব্যক্তিগতভাবে না নিয়ে বিরক্ত হতে দেওয়া, তার কান্না কোনো রকম কষ্ট না করেই তাকে দূরে সরিয়ে রাখা তারা না করে। কেন? কারণ তুমি তার অনুভূতির জন্য দায়ী নও, তুমি তোমার কাঠামোর জন্য দায়ী। তুমি কে, সেই মুহূর্তে সে যেই হোক না কেন, তুমি কে তার উপর কেন্দ্রীভূত থাকার জন্য দায়ী। আর বিদ্রূপের বিষয় হল, তুমি যত বেশি কাঠামোর মধ্যে থাকবে সে তত বেশি নিরাপদ বোধ করবে, এমনকি যদি সে তা প্রতিরোধ করে। কারণ কোনো মহিলাই সত্যিকার অর্থে এমন একজন পুরুষকে সম্মান করে যাকে সে আবেগগতভাবে নিয়ন্ত্রণ করতে পারে। সে তাকে শোষণ করতে পারে, সে তাকে ব্যবহার করতে পারে, কিন্তু সে কখনোই তাকে প্রশংসা করবে না। সে যে পুরুষের প্রশংসা করে সে হলো সেই যে দ্বিধা করে না, যে নাটকের মধ্যে টেনে আনে না, যে যা বলতে চায় তাই বলে এবং যা বলে তাই করে, যে শান্তির জন্য ভিক্ষা করে না, কিন্তু এমন শান্তিপূর্ণ জীবন গড়ে তোলে যে কেউ বিশৃঙ্খলা আনে সে হয় মানিয়ে নেয় অথবা চলে যায়। তুমি তোমার মূল্যবোধ জেনে এবং অস্বস্তিকর হলেও কখনোই সেগুলোর সাথে আপোষ না করে তোমার কাঠামোর মধ্যে থাকো।
তুমি তোমার কাঠামোর মধ্যে থাকো, বোঝার প্রয়োজন থেকে বিচ্ছিন্ন হয় এবং পরিবর্তে সরিজিত হবার ওপর মনোযোগ দিয়ে তুমি তোমার কাঠামোর মধ্যে থাকো, প্রতিটি আবেগগত পরীক্ষাকে সুযোগ হিসেবে বিবেচনা করে তোমার ভিত্তি মজবুত করে। আর হ্যাঁ, এর মানে হলো মাঝে মাঝে তোমাকে ঠান্ডা, দূরে সরে যাওয়া, বিরক্ত না করার জন্য অভিযুক্ত করা হবে, কিন্তু দুর্বলতার কারণে ভালোবাসার চেয়ে শক্তির কারণে তোমাকে ভুল বোঝানো বেশি ভালো লাগবে। কল্পনা করো, তুমি একটা ঘরে ঢুকে কাউকে প্রভাবিত করার প্রয়োজন নেই। তুমি অহংকারী বলে নয়, বরং তুমি জানো তুমি কে। এটাই হলো ফ্রেম। কল্পনা করো, তুমি তোমার স্ত্রীর সাথে মতবিরোধে আচ্ছন্ন হও এবং এতটাই শান্ত, এতটাই অটল থাকো যে সে তোমার জন্য যে বিশৃঙ্খলা এনেছে তা দ্বিতীয়বার অনুমান করতে শুরু করে। এটাই হলো ফ্রেম। কল্পনা করো, তুমি যে কোনো পরিস্থিতি যা তোমার শান্তিকে অসম্মান করে, অপরাধবোধ, ভয় বা ক্ষতি না করে সেখান থেকে বেরিয়ে আসো। এটাই হলো কাঠামো। আর প্রতিটি মানুষেরই এমনভাবে তৈরি করা উচিত যেন এর জীবনের উপর নির্ভর করে, কারণ এটি করে। পৃথিবী এমন মানুষকে সম্মান করে না যারা প্রতিটি আবেগগত বিস্ফোরণের নতজানু হয়। পৃথিবী সেই মানুষকে সম্মান করে যারা ঝড়ের সাথে লড়াই করার জন্য নয়, বরং ঝড়ের সাথে লড়াই করার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে, বরং দেখানোর জন্য যে তারা এর দ্বারা অটল। একাকিত্ব, শৃঙ্খলা, উদ্দেশ্যের মাধ্যমে তোমার কাঠামো তৈরি করো, এবং যখন পরীক্ষা আসবে এবং তারা আসবে, তখন তুমি কেবল তাদের থেকে বেঁচে থাকবে না, তুমি তাদের মালিক হবে। কারণ তুমি আর জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখাবে না, তুমি তাকে পরিচালনা করবে। এভাবেই একজন মানুষ একটি কথাও না বলে শ্রদ্ধা অর্জন করে। এভাবেই একজন মানুষ তার ফ্রেমে থাকে। চতুর্থত, যুক্তি কখনো আবেগকে হার মানাতে পারে না। তুমি তাকে একজন যুক্তিবাদী প্রাপ্তবয়স্কের মতো কথা বলার জন্য প্রস্তুত করে বসাও, এবং তুমি ঘটনাগুলো তুলে ধরো। তুমি কোথায় ছিলে, কখন কি ঘটেছিল, কি ঘটেনি, কিভাবে তার অনুমানগুলো মিলে না, এবং তুমি স্পষ্টতা আশা করো যে শেষের দিকে নিয়ে যাবে, কিন্তু পরিবর্তে তুমি কান্না, নীরবতা, অভিযোগ অথবা আরও খারাপ কিছু পাবে। বর্ণনায় সম্পূর্ণ পরিবর্তন। এখন তুমি কেবল নিজেকেই রক্ষা করছো না, বরং তোমার সুর, তোমার সময়, তোমার সহানুভূতির অভাবকেও রক্ষা করছো। আর হঠাৎ করেই তুমি ভয়াবহ কিছু বুঝতে পারছো। এখানে তথ্যের কোনো গুরুত্ব নেই। যুক্তি যতই বিশুদ্ধ এবং মহৎ হোক না কেন, আবেগকে ভেদ করে না। তা কখনোই হয়নি। আর আবেগ দিয়ে যুক্তিতর্ক করার চেষ্টা করা কাগজের তোয়ালে দিয়ে বন্যা শুকানোর চেষ্টা করার মতো। এটা শুরু থেকেই হেলে যাওয়া খেলা। বেশিরভাগ পুরুষই সম্পর্কের দ্বন্দ্বকে আদালতের মতো ব্যাখে। তারা ভাবে যদি তারা উপস্থাপন করে যথেষ্ট প্রমাণ, যথেষ্ট তথ্য, যথেষ্ট বুলেটপ্রুফ তথ্য থাকলেই তাদের নির্দোষ প্রমাণিত করা হবে। কিন্তু সম্পর্কগুলি সেই জগতে কাজ করে না। সম্পর্কগুলি বিশেষ করে যখন আবেগ উচ্চ থাকে, তখন একটি ভিন্ন মাত্রায় বাস করে, যেখানে অনুভূতিগুলি সর্বোচ্চ রাজত্ব করে এবং সত্য উপলব্ধির কাছে ঝুঁকে পড়ে। এর অর্থ এই নয় যে আপনি সত্যকে ত্যাগ করেন। এর অর্থ হলো আপনি অনুভূতি জয় করার জন্য সত্য ব্যবহার করার চেষ্টা বন্ধ করে দেন। এবং পুরুষদের যদি তাদের বিচক্ষণতা এবং মর্যাদা বজায় রাখতে চান, তবে তাদের অবশ্যই এই পার্থক্যটি তৈরি করতে হবে। তুমি মনে করো যে সে অবশেষে বুঝতে পারবে যে তুমি ট্রাফিকের কারণে মাত্র 5 মিনিট দেরি করে এসেছ। তুমি পাত্তা দাও না বলে নয়। তুমি ভাবো যে সে বুঝতে পারবে যে তোমার নীরবতা শাস্তি নয়, বরং শান্ত হওয়ার জায়গা। তুমি ভাবো যে তোমার উদ্দেশ্য ব্যাখ্যা করলে তার ব্যাখ্যা ঠিক হয়ে যাবে। কিন্তু আসলে যা ঘটে তা হলো, তুমি যত বেশি ব্যাখ্যা করবে, সে তত বেশি ভেতরে প্রবেশ করবে। কারণ এখন এটা ঘটনা সম্পর্কে নয়, এটা তোমার ব্যাখ্যা কিভাবে তাকে অকার্যকর বোধ করায় তা নিয়ে। তুমি যত বেশি যুক্তি ব্যবহার করবে, সে তত বেশি ভাববে যে তুমি এড়িয়ে যাচ্ছ সে কেমন অনুভব করছে। আর এখন তুমি শুধু ভুল নাও, তুমি আবেগগতভাবে অনুপলব্ধ। এই চক্রটি ভালো পুরুষকে নারকীয় সম্পর্কের ফাঁদে ফেলে, কারণ তারা ভুল নয়, বরং কারণ তারা ভুল সরঞ্জাম ব্যবহার করছে। তুমি ফুটো হওয়া পাইপ ঠিক করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করো না। তুমি আবেগের স্বর ঠিক করার জন্য যুক্তি ব্যবহার করো না, বরং এর বিরুদ্ধে তুমি মানসিক শৃঙ্খলা শিল্প শেখো। এর অর্থ হল, তুমি অনুভূতি নিয়ে বিতর্ক করা বন্ধ করো, তুমি কর্মকে ন্যায্যতা দেওয়া বন্ধ করো, তুমি ভাবা বন্ধ করো যে যুক্তি দিয়ে তুমি বিশৃঙ্খলা ঠিক করতে পারো। তুমি শুরু করো, প্রতিটি অভিযোগের প্রতিরক্ষার প্রয়োজন হয় না তা বোঝার জন্য। প্রতিটি কান্নার সমাধানের প্রয়োজন হয় না। প্রতিটি দ্বন্দ্বের জন্য আপনার যুক্তির প্রয়োজন হয় না। কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া হল জট ছাড়া স্বীকৃতি। আপনি তার চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি দেখতে পাচ্ছি এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা দুজনই শান্ত হলে আবার এটি নিয়ে পুনর্বিবেচনা করা যাক। এটি এড়ানো নয়, এটি আবেগময় নেতৃত্ব। এটি হলো আপনি ফলাফলের জন্য দায়িত্ব নিচ্ছেন, কেবল মুহূর্তটির জন্য নয়। সত্য হল, একটি পরিস্থিতি যত বেশি আবেগপ্রবণ হবে, তত কম তোমার যুক্তি কার্যকর হবে। এটা বাতাসে ধোয়ার মতো। এর মানে এই নয় যে তুমি ভুল। এর মানে হল তুমি শক্তি নষ্ট করছো। আর সময়ের সাথে সাথে অপচয়িত শক্তি বিরক্তিতে পরিণত হয়, বিরক্তি প্রত্যাহারে পরিণত হয়, প্রত্যাহার দূরত্বে পরিণত হয়, আর দূরত্ব বিচ্ছিন্নতায় পরিণত হয়। তুমি মনে করো তুমি ব্যাখ্যা করে সাহায্য করছো,
কিন্তু তুমি আসলে যা করছো তা হলো এমন একটি যুদ্ধে নিজেকে নিঃশেষ করে ফেলা যা তোমার কখনো লড়াই করার কথা ছিল না। তাহলে তুমি কিভাবে এটা সামলাবে? তুমি ঠিক করার চেষ্টা না করেই শোনো। তুমি তর্ক করার চেষ্টা না করেই পর্যবেক্ষণ করো। তুমি নিজের অনুভূতি ত্যাগ না করে তার অনুভূতির জায়গাকে বৈধতা দিন। শাস্তি দেওয়ার জন্যে নয়, বরং সম্পর্ক রক্ষা করার জন্যে তুমি সীমানা নির্ধারণ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তুমি কখনোই তোমার যুক্তি ব্যবহার করে অসম্মানকে ন্যায্যতা দেওয়ার জন্যে নয়। যদি সে চিৎকার করে, দোষারোপ করে, অভিযোগ করে এবং তোমার কথা শুনতে অস্বীকৃতি জানায়, তাহলে তুমি আলোচনা ত্যাগ করো। তুচ্ছ হতে নয়, বরং তোমার শান্তি রক্ষার করার জন্য। যখন শান্তভাব ফিরে আসে তখন তুমি ফিরে আসো। যদি তা কখনো না আসে, তুমি এগিয়ে যাও। তুমি আবেগকে ভয় পাও বলে নয়, বরং তুমি তাদের অধীনে থাকতে অস্বীকৃতি করো বলে। এই পরিবর্তন তোমার জীবন বদলে দেবে। তুমি থামবে অর্থহীন তর্ক বিতর্কে সময় নষ্ট করা। স্পষ্ট সত্যের পক্ষে মানসিক শক্তি পোড়ানো বন্ধ করে দেবে। আবেগ নিরাময়ের জন্যে যুক্তির প্রত্যাশা করা বন্ধ করে দেবে। পরিবর্তে তুমি বাস্তবে বাস করবে, এমন একটি বাস্তবতায় যেখানে তোমার শান্তি আলোচনাযোগ্য, যেখানে তোমার সত্যের পক্ষে যুক্তির প্রয়োজন নেই, যেখানে তোমার যুক্তি তোমার জীবন গঠনের জন্য ব্যবহার করা হবে, তার অনুভূতির বিরুদ্ধে লড়াই করার জন্যে নয়। এভাবেই তুমি উপরে উঠবে, এভাবেই তুমি নেতৃত্ব দেবে, এভাবেই তুমি মুক্ত থাকবে। কারণ বিতর্ক জেতার মধ্যে আসল শক্তি পাওয়া যায় না, এটি প্রত্যাখ্যান করার মধ্যে পাওয়া যায়। যখন তারা তোমার শান্তি নষ্ট করে, তখন তাদের কাছে থাকা। 5 নম্বর, আবেগগত সুরে নেতৃত্ব দাও। তুমি একটা দীর্ঘদিন পরে ঘরে ঢুকলে, মনোযোগী, ক্লান্ত, তোমার লক্ষ্য এবং দায়িত্বের বোঝা বয়ে নিয়ে। আর তুমি নিঃশ্বাস ছাড়ার আগেই তুমি আবেগের এক ঢেউয়ের কবলে পড়ে যাও। ঠান্ডা শক্তি, নিষ্ক্রিয় আগ্রাসন, এমনকি একটা ব্যঙ্গাত্মক মন্তব্য অথবা একটা পূর্ণাঙ্গ আবেগগত বিস্ফোরণ। আর সেই মুহূর্তে বেশিরভাগ পুরুষই বুঝতে পারে না যে তাদের একটা পছন্দ দেওয়া হচ্ছে। এই মিথস্ক্রিয়ার আবেগগত সুরে নেতৃত্ব দাও, নইলে তার দ্বারা গ্রাস হয়ে যাও। আর দুর্ভাগ্যবশত অনেকেই দ্বিতীয় বিকল্পটি বেছে নেয়। তারা তার শক্তির সাথে মিলে যায়, তারা তাদের আওয়াজ তোলে, তারা ব্যঙ্গাত্মক হয়, তারা পাল্টা যুক্তি ব্যক্ত করে, এবং তা করতে গিয়ে তারা তাদের শক্তি, তাদের কর্তৃত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ শান্তি ত্যাগ করে। কিন্তু যে ব্যক্তি আবেগগত নেতৃত্ব বোঝে, সে কোনো প্রতিক্রিয়া দেখায় না, সে নিয়ন্ত্রণ করে। সে বিশৃঙ্খলায় যোগদানের জন্য নয়, বরং এর মধ্যে দিয়ে স্পষ্টতা প্রকাশ করার জন্য বাতিঘরের মতো আবেগগত ঝড়ের মধ্যে চলে যায়। আবেগগত সুরের নেতৃত্ব দেওয়ার অর্থ হল যে যাই হোক না কেন, নাটক, অসম্মান অথবা যদি তোমার উপর কোনো কর্মহীনতা নিক্ষেপ করা হয়, তোমার শক্তি স্থির থাকে। এর অর্থ হল তুমি থার্মোমিটার নয়, থার্মোস্ট্যাট হও। থার্মোমিটার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়, থার্মোস্ট্যাট এটি সেট করে। এবং আজকের আবেগগতভাবে অস্থির পৃথিবীতে একজন পুরুষের মধ্যে এটি সবচেয়ে আকর্ষণীয়, বিরল এবং সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। কারণ আসুন আমরা স্বীকার করি, সমাজ পুরুষদের মধ্যে মানসিক শক্তিকে পুরস্কৃত করে না, এটি তাকে শাস্তি দেয়। যখন তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাও না, তখন এটি তোমাকে ঠান্ডা বলে। যখন তুমি থাকো, তখন তোমাকে নিয়ন্ত্রণকারী বলে। শান্ত থাকুন। যখন আপনি সীমানা নির্ধারণ করেন, তখন এটি আপনাকে আবেগগতভাবে অনুপলব্ধ বলে চিহ্নিত করে। কিন্তু সমাজ যা ভুলে যায় তা হল আসল মানসিক শক্তি বাইরে থেকে অস্থির থাকা নয়, এটি ভিতরে সার্বভৌম থাকার বিষয়। বেশিরভাগ পুরুষ প্রতিক্রিয়াশীল। মহিলা তার কণ্ঠস্বর উত্থাপন করে, সে তার কণ্ঠস্বর উত্থাপন করে, সে আবেগপ্রবণ হয়ে ওঠে, সে তাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে, সে কাঁদে, সে আতঙ্কিত হয়, সে আক্রমণ করে, সে রক্ষা করে, এবং প্রতিবার যখন সে এটি করে, তখন সে মুহূর্তের উপর আরও কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কারণ সে ভুল নয়, কারণ সে নেতৃত্ব দিচ্ছে না। নেতৃত্ব মানেই নয় আধিপত্য, এর অর্থ দিক নির্দেশনা। এর অর্থ হল যখন জিনিসগুলি লাইনের বাইরে চলে যায়, তখন আপনি সেই ব্যক্তি যিনি সেগুলি ফিরিয়ে আনেন। যখন আবেগগুলি জ্বলে ওঠে, তখন আপনি শান্ত থাকেন, তার জন্য নয়, আপনার জন্য। কারণ যখন আপনি আবেগগত সুরের নেতৃত্ব দেন, তখন আপনি আপনার মনকে রক্ষা করেন, আপনি আপনার লক্ষ্যকে রক্ষা করেন, আপনি আপনার পরিচয়কে রক্ষা করেন। এবং এটি কেবল শক্তিশালী নয়, এটি অপরিহার্য। এটি সম্পর্কে চিন্তা করুন। শেষবার যখন আপনি আপনার মেজাজ হারিয়েছিলেন, তখন আপনার কি মূল্য দিতে হয়েছিল? শ্রদ্ধা, বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস, শান্তি, সবকিছু। এখন কল্পনা করুন যে আপনি সেই ধরনের ব্যক্তি হতে চলেছেন যে মানুষ আগুনের মধ্যে বসে ঘামতে পারে না, যে অভিযোগ শুনতে পারে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে, যে বিশৃঙ্খলার উত্থান অনুভব করতে পারে
কিন্তু কখনো তা তার আত্মায় প্রবেশ করতে দেয় না। সেই মানুষটির চিৎকার করার দরকার নেই, তাকে দরজায় ধাক্কা দেওয়ার দরকার নেই। কেন সে ঠিক তা ব্যাখ্যা করার দরকার নেই। তার উপস্থিতি ঝড়কে শান্ত করে, তার শক্তি সম্মানের আশ্বাস দেয়, তার নীরবতা বক্তৃতার চেয়েও বেশি কিছু শেখায়। এবং এটি একটি সিদ্ধান্ত দিয়ে শুরু হয়, আমি তার আবেগ দ্বারা পরিচালিত হব না, আমি এই স্থানের শক্তির নেতৃত্ব দেব। এখন থেকে যখন সে আবেগপ্রবণ হয়ে পড়ে, তুমি থামো, তুমি নিজেকে স্থির করো, তুমি তোমার স্বর পরীক্ষা করো। তুমি মনে রাখো যে তোমার কণ্ঠস্বর উঁচু করা শক্তি নয়, এটা শক্তির আড়ালে থাকা দুর্বলতা। তুমি মনে রাখো যে যখনই তুমি তার আবেগগত বিশৃঙ্খলার সাথে মিলিত হও, তখন তুমি তাকে তোমার শান্তির হাতে রাজত্ব অর্পণ করো, আর শান্তি হলো তোমার কাছে সবচেয়ে দামি মুদ্রা। তাই তুমি এটাকে রক্ষা করো, তুমি এর সাথে নেতৃত্ব দাও, এবং তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আবেগগত নেতৃত্ব অনুশীলন শুরু করো। যখন তোমার সহকর্মী পরচর্চা করে, তুমি তাতে যোগ দাও না, তুমি কথোপকথন পরিবর্তন করো। যখন তোমার বন্ধু কোনো উদ্দেশ্য ছাড়াই কথা বলে, তুমি তাকে পুনর্নির্দেশিত করো অথবা বিচ্ছিন্ন করো। যখন কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে অসম্মান করে, তখন তুমি দৃঢ়ভাবে, শান্তভাবে সাড়া দাও। তুমি নরম বলে নয়, বরং তুমি ইতিমধ্যেই মুহূর্তটা জিতে নিয়েছ বলে। এই স্তরের আবেগগত নিয়ন্ত্রণ বিরল, এবং যেহেতু এটি বিরল, তাই এটি শক্তিশালী। নারীরা আবেগগত নেতাদের পরীক্ষা করে না, তারা আবেগগত অনুসারীদের পরীক্ষা করে। তুমি যত প্রতিক্রিয়াশীল হবে, সে তত চাপ দিবে, কারণ সে ভালো নয়, বরং গভীর অবচেতন স্তরে তার নিরাপদ বোধ করার প্রয়োজন। এবং যদি তোমার আবেগ সহজেই প্রভাবিত হয়, তুমি নিরাপদ নও, তুমি অস্থির। কিন্তু যখন সে দেখে যে কিছুই তোমাকে নাড়াতে পারে না, তার মেজাজ নয়, তার কথা নয়, তার শক্তি নয়, সে নরম হয়ে যায়। সে প্রথমে তা প্রতিরোধ করতে পারে, সে হয়তো তোমাকে যত্ন না করার অভিযোগ করতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারে যে পুরুষ তার বিশৃঙ্খলার সাথে মেলে না, সেই একমাত্র তাকে এখান থেকে বের করে আনতে সক্ষম। এবং আবেগগত নেতৃত্ব এটাই করে। এটি কাঠামো, দিক নির্দেশনা, নিরাপত্তা, সম্মান তৈরি করে। কিন্তু এটিকে ধারাবাহিক হতে হবে। একবার আবেগগত সুরকে নেতৃত্ব দিতে পারলে না, সপ্তাহ কাটাও এবং ফলাফলের আশা করো। আজ তুমি শান্ত থাকতে পারো না এবং আগামীকাল বিস্ফোরকও হতে পারো না। তুমি তোমার প্রথম আবেগের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করে এটিকে একটি পেশির মতো গড়ে তোলো। উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মধ্যে স্থান তৈরি করে, তোমার উপস্থিতিকে স্থিতিশীলতার সমর্থক করে। রাজারা এভাবেই কাজ করে। তারা কৃষকদের পাথর ছুঁড়ে মানার প্রতিক্রিয়া দেখায় না। জনতা মদ্যপান করলে তারা বিচলিত হয় না। তারা বাইরের শব্দকে অভ্যন্তরীণ স্বচ্ছতাকে ব্যাহত করতে দেয় না। তুমি আবেগগত নাটক উপভোগ করতে বাধ্য নও, তুমি তোমার শান্তি রক্ষা করার জন্য বাধ্যতামূলক নও। তুমি জোরে কথা বলে তর্ক জিততে পারো না, তুমি অটল থেকে জয়ী হও। সুরের নেতৃত্ব দাও, স্থানের নেতৃত্ব দাও, নিজেকে নেতৃত্ব দাও, এবং বাকিরা অনুসরণ করবে। 6. সীমানা। জোরে কথা বলো। তোমাকে বোঝার, আপোষ করার, অর্ধেক পথ অতিক্রম করার জন্য বলা হয়েছে এবং তুমি চেষ্টা করেছ। তুমি পিছনের দিকে ঝুঁকে পড়েছ, তোমার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছ, এমন কথোপকথনে লেগে থেকেছ যেখানে তোমার কোনো কাজ ছিল না। সুর, অসম্মান, আবেগগত পরিবর্তন সহ্য করেছ। আর এর ফলে কি লাভ হয়েছে? তুমি আরও একই রকম। কারণ সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে আজকের দিনে, সীমানা ঐচ্ছিক নয়, এগুলো বেঁচে থাকার ব্যাপার। আর যারা এগুলো জোর করে প্রয়োগ করতে ব্যর্থ হয়, তারা নিজেদেরকে এমন অংশীদারিত্বে খুঁজে পায় যেখানে তারা অংশীদার নয়, বরং আবেগপ্রবণ দাস। তুমি মনে করো ভালোবাসা মানে ধৈর্য, সে মনে করে ভালোবাসা মানে সম্মতি। তুমি মনে করো তাকে আরেকটি সুযোগ দেওয়া হলো অনুগ্রহ, সে এটাকে দুর্বলতা হিসাবে দেখে। আর যতবার তুমি তাকে কোনো পরিণতি ছাড়া একটি সীমা অতিক্রম করতে দাও, তুমি তাকে শেখাচ্ছ যে তোমার মান নমনীয়, তোমার কথার অর্থ কিছুই না, তোমার সীমাবদ্ধতাগুলো পরামর্শ। আর সবচেয়ে বড় কথা হলো, সে হয়তো বুঝতেও পারবে না যে সেটা করছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কারণ যখন তুমি আচরণের পুনরাবৃত্তি হতে দেবে, তখন তুমি তাতে স্বাক্ষর করবে, তুমি এটাকে বৈধতা দেবে। আর এখন এটা তার সমস্যা নয়, এটা তোমার সমস্যা। একজন মহিলা কেবল তোমার প্রয়োগ করা সীমানাকে সম্মান করবে। যেগুলোর কথা বলো সেগুলো নয়, যেগুলোর কথা তাকে মনে করিয়ে দাও সেগুলোও নয়, যেগুলোর পরিণতি হতে পারে জোরে, নীরবে, তাৎক্ষণিক এবং অপরিবর্তনীয় পরিণতি। এর অর্থ চিৎকার করা নয়, এর অর্থ কারসাজি নয়, এর অর্থ অহংকার নয়, এর অর্থ পদক্ষেপ, ধারাবাহিক, দৃঢ়, স্পষ্ট পদক্ষেপ। যদি সে তার আওয়াজ তোলে, আপনি দূরে সরে যান। যদি সে জনসমক্ষে আপনাকে অসম্মান করে, আপনি নিজেকে সরিয়ে নেন। যদি সে খেলা করে, আপনি খেলা বন্ধ করে দেন। কারণ সীমানা তাকে নিয়ন্ত্রণ করার বিষয় নয়, এটি আপনার কাছে অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার বিষয়। আপনার মান সম্পর্কে তার অনুভূতির জন্য আপনি দায়ী নন।
তার প্রতিক্রিয়া নির্বিশেষে সেগুলো বজায় রাখার জন্য আপনি দায়ী। নেতৃত্ব এমনই দেখায়, আত্মসম্মানবোধ এমনই দেখায়। সীমানা কেবল প্রতারণা বা নির্যাতনের মতো বড় বড় বিষয়ের জন্য নয়, এগুলো দৈনন্দিন জীবনের জন্য। যখন সে বিরক্ত হয় তখন সে যে সুর ব্যবহার করে, যখন সে অনিরাপদ থাকে তখন সে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করে, যেভাবে সে তার বন্ধুদের সাথে তোমার সম্পর্কে কথা বলে, যেভাবে সে তোমার লক্ষ্যগুলিকে ছোট করে দেখায়, অথবা যখন তুমি কথা বলো তখন তোমাকে বাধা দেয়। এই জিনিসগুলি গুরুত্বপূর্ণ। এগুলো স্তূপীকৃত হয় এবং সময়ের সাথে সাথে এগুলো তোমার আত্মবিশ্বাস, তোমার কণ্ঠস্বর, তোমার আত্মবোধকে নষ্ট করে দেয়, যতক্ষণ না তুমি একদিন ঘুম থেকে উঠে এমনকি সেই মানুষটিকেও চিনতে পারো না। আয়না। সেই লোকটির একটা মান ছিল, তার গর্ব ছিল। আগে সে বলতো না, এখন সে কেবল দ্বন্দ্ব এড়িয়ে চলে। আর এড়িয়ে চলা মানে শান্তি নয়, আত্মত্যাগ করা। তাই তুমি তাকে আঘাত করার জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য জোর করতে শুরু করো। আর যদি সে এটাকে সম্মান করে, তাহলে তুমি আরও ভালো কিছু গড়ে তুলতে পারো। যদি সে এটাকে প্রতিরোধ করে, তাহলে সে কখনোই তোমার সেই সংস্করণের জন্য তৈরি ছিল না যা ক্রমবর্ধমান। কারণ সত্য হল, যখন তুমি তোমার মান বাড়াও, তখন তুমি মানুষকে সিদ্ধান্ত নিতে, তোমার সাথে বিকশিত হতে অথবা বেরিয়ে যেতে বাধ্য করো, এবং যে কোনো একটি পছন্দ স্পষ্টতা নিয়ে আসে। এখান থেকে এক মুহূর্ত পরে তোমার সীমানা আর আলোচনার যোগ্য নয়। তোমাকে তাকে সতর্ক করতে হবে না, তোমাকে 5 বার ব্যাখ্যা করতে হবে না, তোমাকে তাদের জন্য ক্ষমা চাইতে হবে না। তুমি তাদের সাথে বাস করো, এবং যারা তাদের সাথে মানিয়ে নিতে পারে না তারা কেবল পড়ে যায়। এটা ক্ষতি নয়, এটা সারিবদ্ধতা। তোমার জীবনে সবার প্রয়োজন নেই, তোমার সঠিক মানুষের প্রয়োজন, যারা তোমাকে স্মরণ করিয়ে না দিয়ে সম্মান করে, যারা তোমার না শুনে এবং চাপ দেয় না, যারা জানে যে তোমার সময়, শক্তি এবং স্থানের অ্যাক্সেস একটি বিশেষাধিকার, একটি জন্মগত অধিকার। তুমি অনেক বেশি সময় ধরে খুব বেশি উপলব্ধ, খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি নরম থাকার চেষ্টা করেছ। আর সীমানা ছাড়া কোমলতা দয়া নয়, এটা দুর্বলতা। আর দুর্বলতা কারসাজিকে আমন্ত্রণ জানায়, এটা অসম্মানকে আমন্ত্রণ জানায়, এটা যন্ত্রণাকে আমন্ত্রণ জানায়। কিন্তু শক্তি দরজা বন্ধ করে দেয়, শক্তি শান্তি রক্ষা করে, শক্তি চলে যায়। আর যখন তোমার সীমানা ধারণা হওয়া বন্ধ, কর্ম হতে শুরু করে, তখন তুমি সেই মানুষ হয়ে ওঠো। তুমি তাড়া করা বন্ধ করো, তুমি ভিক্ষা করা বন্ধ করো, তুমি ব্যাখ্যা করা বন্ধ করো, তুমি কেবল নীরবতার সাথে জোর করে বল প্রয়োগ করো, স্থান অনুপস্থিতির সহ। আর যে মুহূর্তে তুমি তা করো, তোমার পৃথিবী বদলে যায়। কারণ যে মুহূর্তে তুমি তোমার শান্তি রক্ষা করা শুরু করো, পৃথিবী তোমার সাথে ভিন্ন আচরণ শুরু করে। ছোটখাটো ড্রামা এবং আবেগগত খেলায় তুমি অটল, অটুট, অস্পৃশ্য হয়ে যাও। আর যে নারীরা এটা সহ্য করতে পারে না তারা চলে যায়, কিন্তু যারা পারে তারা থেকে যায়। তুমি ভিক্ষা করেছ বলে নয়, বরং তারা তোমাকে দেখেছে বলে। মানসম্পন্ন একজন মানুষ, স্পষ্টতা সম্পন্ন একজন মানুষ, অন্যদের আরামদায়ক করার জন্য হাঁটু গেড়ে বাঁচতে অস্বীকার করে এমন একজন মানুষ। এটাই শক্তি, এটাই উদ্দেশ্য, এটাই সীমানা। আর এর জন্য কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু পদক্ষেপ, ধারাবাহিক, শান্ত, অটল কর্ম। তোমার জীবনকে নিজের কথা বলতে দাও, তোমার মানদণ্ডকে, তোমার সম্পর্কগুলিকে ফিল্টার করতে দাও, তোমার সীমানাকে কথা বলতে দাও। কারণ সবচেয়ে উচ্চস্বরের পুরুষের কথা খুবই কম শোনা যায়, কিন্তু যাদের সীমানা আছে তাদের স্মরণ করা হয়, সম্মান করা হয় এবং কখনো উপেক্ষা করা হয় না। 7 নম্বর, মর্যাদার সাথে চলে যাও। তুমি এমন একজনের মুখোমুখি দাঁড়িয়ে আছো যে একবার তোমাকে ভালোবাসে বলে দাবি করেছিল, আর তবুও এই মুহূর্তে তুমি অনুভব করো যে তোমাকে ক্লান্ত, অসম্মানিত এবং আবেগগতভাবে ব্যবহার করা হচ্ছে। তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া হয়েছে, তোমার শান্তি নষ্ট হয়ে গেছে। সম্পর্ক টিকিয়ে রাখার নামে দিনের পর দিন তোমার আত্মসম্মান ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আর তবুও তুমি চলে যেতে দ্বিধা করো, কারণ তুমি জানো না যে এটা করা সঠিক, বরং কারণ তোমার ভেতরে কোথাও না কোথাও বিশ্বাস করা হয়েছে যে দূরে চলে যাওয়া মানে ব্যর্থতা। তুমি যথেষ্ট চেষ্টা করনি, তুমি খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছ। কিন্তু এটাই সত্য, তোমার সাথে থাকা অসংযতি নিত্যকার তোমাকে শক্তি হিসাবে করে না। এটা তোমাকে মিথ্যে গল্পের বন্দী করে তোলে, যেখানে ভালোবাসা মানে কষ্ট, যেখানে মর্যাদাকে আবেগগত ক্ষতির বিনিময় করতে হয়। আর এর মূল্য তোমার হৃদয়ই দেয় না, তোমার পুরো জীবন। তোমার লক্ষ্য ধীর হয়ে যায়, তোমার মনোযোগ অদৃশ্য হয়ে যায়, তোমার শক্তি ছিনতাই হয়ে যায়। তুমি সবকিছুই দ্বিধাগ্রস্ত হতে শুরু করো। তুমি বন্ধুদের গতি হারাও, আর আরও খারাপ, তুমি নিজেকে হারাতে শুরু করো। যে মানুষটির একসময় উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে এখন মিশ্র সংকেত বোঝার চেষ্টায় ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে। যে মানুষটি একসময় তার শান্তিকে মূল্যবান মনে করত, সে এখন নীরব উত্তেজনায় বাস করে। যে মানুষটি একসময় তার জীবন কাটিয়েছিল, সে এখন অপেক্ষা করছে আজ তার মেজাজ কেমন হবে তা দেখার জন্য। এটা ভালোবাসা নয়, এটা সুন্দর নামের বন্ধন। আর যদি তুমি এটি পড়ছ এবং এটি তোমার ভেতরে আঘাত করে,
বেদনাদায়ক কিছু, চাপা পড়া কিছু, তাহলে তুমি ইতিমধ্যেই জানো তোমার কি করা উচিত। কিন্তু স্পষ্ট করে বলতে হবে, চলে যাওয়া প্রতিশোধ নয়, এটা শাস্তি নয়, এটা একটা ঘোষণা। তোমার বিবেক সম্ভাবনার চেয়ে বেশি মূল্যবান। তোমার সময় এমন সময় থেকে চায় যে ক্ষমা আসে না, তার চেয়েও মূল্যবান। তোমার শক্তি এমন কাউকে দান করা নয় যে তোমাকে অর্ধেক পথও পেতে পারে না। আর হ্যাঁ, এটা কঠিন, বিশেষ করে যখন তুমি অনেক কিছু বিনিয়োগ করেছ, বিশেষ করে যখন স্মৃতিগুলো তোমার পরিচয়ের সাথে জড়িয়ে থাকে, বিশেষ করে যখন সে জানে কিভাবে ঠিকভাবে কাঁদতে হয়, সঠিক কথা বলতে হয়। ঠিক যখন তুমি পিছলে যেতে শুরু করো, তখনই তোমাকে ফিরিয়ে আনতে হয়। কিন্তু মনে রেখো, আবেগগত কারুসাজি সবসময় মুক্তির ছদ্মবেশে আসে। সে বলবে না, আমি তোমাকে ছোট রাখতে চাই। সে বলবে, তুমি অনেক সামান্য কিছু ত্যাগ করা। সে বলবে না, আমি তোমাকে মূল্য দেই না। সে বলবে, তুমি খুব সংবেদনশীল। সে বলবে না, আমি তোমার দয়া ব্যবহার করছি। সে বলবে, তুমি আমাদের ব্যাপারে চিন্তা করো না। আর যদি তুমি স্থির না থাকো, তুমি তাকে বিশ্বাস করবে। তুমি থাকবে। তুমি আরও একবার চেষ্টা করবে। তুমি আরও একবার তোমার অন্তরকে চুপ করিয়ে দেবে। আর তা করার মাধ্যমে তুমি নিজেকে এমন এক জীবনের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে যা তুমি আর চিনতে পারো না। শক্তি, দূরে চলে যাওয়া, কেবল কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আপনাকে যা শেখায় তার মধ্যেই সীমাবদ্ধ। এটি আপনাকে শেখায় যে শান্তি হলো একটি পছন্দ। আপনার কষ্টের জন্য আপনি কারো কাছে ঋণী নন। প্রতিটি ভাঙা জিনিস ঠিক করার যোগ্য নয়। সম্মান ছাড়া ভালোবাসা কেবল কৌশল। কখনো কখনো আপনি যা করতে পারেন তা হলো চলে যাওয়া। কারণ যে মানুষটি জানে যে তার চলে যাওয়া উচিত, সে যখন থেকে যায় তখন সে অনুগত নয়। সে হারিয়ে গেছে এবং পৃথিবী তাকে বাঁচাতে থামবে না। কেউ আপনার দরজায় কড়া নাড়বে না আপনাকে মনে করিয়ে দেবার জন্য যে আপনি আপনার সেরা বছরগুলি নষ্ট করছেন কর্মহীনতার ওপর। কেউ তোমার ভঙ্গতনকে বাধা দিয়ে বলবে না যে তোমার নীরবতা শক্তি নয়, এটা আত্মসমর্পণ। তোমাকেই হতে হবে যে বলে এটা কাজ করছে না, যে তার চাবি, তার গর্ব এবং তার ভবিষ্যৎকে কেড়ে নেয় এবং বেরিয়ে যায়। রাগে নয়, নাটকে নয়, বরং মর্যাদার সাথে। আর হ্যাঁ, সে হয়তো তাড়া করবে না, সে হয়তো কাঁদবে না। সে হয়তো তোমার প্রস্থান উদযাপন করবে। এটা তোমার চিন্তার বিষয় নয়। তোমার চিন্তার বিষয় হল এমন একজন মানুষ হয়ে উঠেছে যে আর সঠিক চিকিৎসার জন্য ভিক্ষা করে না, যে আর কারো দেখার জন্য অপেক্ষা করে না, তার মূল্য যে আর কষ্টকে আবেগ হিসাবে ভুল করে না। কারণ যেই মুহূর্তে তুমি চলে যাও, সত্যিকার অর্থে চলে যাও, তুমি আরোগ্য লাভ করতে শুরু করো, তুমি পুনর্গঠন শুরু করো। তার মেজাজ তোমার শান্তি নির্ধারণ করার আগে তুমি কে ছিলে তা মনে করতে শুরু করো। তার অনুমোদন তোমার আত্মবিশ্বাসকে সংজ্ঞায়িত করার আগে, তার উপস্থিতি তোমার কারাগারে পরিণত হওয়ার আগে। এবং তুমি আরও কিছু শিখো। তুমি শিখো যে তোমার শান্তির চেয়ে মূল্যবান আর কিছুই নেই। কোনো নারী, কোনো শরীর, কোনো প্রতিশ্রুতি, কোনো ইতিহাস নেই। তুমি বিশৃঙ্খলার চেয়ে একাকিত্বকে, বৈধতার চেয়ে আত্মসম্মানকে মূল্য দিতে শিখো। তুমি শিখো যে তোমাকে ভালোবাসো, তুমি তাকে জোর করে বের করে আনার চেষ্টা করছো অপরাধবোধ, লজ্জা এবং ভগ্ন প্রত্যাশার চাপায় তোমার ভেতরেই বাস করছে। তুমি ভুলে গেছ, কিন্তু এখন মনে আছে। আর কর্মহীনতা থেকে বেরিয়ে আসার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে তুমি আরও শক্তিশালী, স্পষ্ট এবং আরও ভালো হয়ে উঠছ। যতক্ষণ না একদিন তুমি জেগে ওঠো এবং সেই গতিশীলতায় ফিরে যাওয়ার চিন্তাও অর্থহীন হয়ে পড়ে। তুমি তাকে ঘৃণা করো বলে নয়, বরং তুমি নিজেকে ভালোবাসো বলে। আর ঠিক এখানেই রূপান্তর। তুমি তার কাছ থেকে পারাচ্ছ না, তুমি তোমার কাছে ফিরে আসছ। তুমি নিজের সেই অংশগুলো পুনরুদ্ধার করতে যা তুমি খুব সস্তায় ছেড়ে দিয়েছ। আর যখন তুমি এই ধরনের উদ্দেশ্য নিয়ে হাঁটবে, তখন তোমাকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তোমার অনুপস্থিতি সব কিছু ব্যাখ্যা করে। তোমার নীরবতা তোমার কথায় পরিণত হয়, তোমার শান্তি তোমার উত্তরে পরিণত হয়। তাই তাকে এড়িয়ে যাওয়ার জন্য নয়, বরং তোমাকে খুঁজে বের করার জন্য চলে যাও। আর একবার তুমি তা করলে পিছনে ফিরে তাকাও না। তোমার জন্য আর কিছু নেই, কেবল তোমারই এক রূপ যে তার প্রাপ্য ভুলে গেছে। ৮ নম্বর, তর্কের চেয়ে কর্মকাণ্ড বেশি। তুমি ঘণ্টার পর ঘণ্টা, এমনকি দিনও কাটাচ্ছ তর্ক করে, চক্রে ঘুরঘুর করে। তোমার উদ্দেশ্য, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার ভালোবাসা, তোমার ধৈর্য ব্যাখ্যা করেছ। তুমি যুক্তি দিয়ে সবকিছু ভেঙে ফেলেছ, বোঝার জন্য ভিক্ষা করেছ, তাকে বোঝানোর চেষ্টা করেছ তুমি কি বোঝাতে চেয়েছ। তবুও কিছু বদলায় না। একই চক্র, একই ড্রামা, একই অভিযোগ। আর এত কিছুর পরেও তুমি নির্মমভাবে কিছু সত্য উপলব্ধি করতে পারো। তোমার কাজ যদি তাদের সাথে না মেলে, তাহলে শব্দের অর্থ চুপ থাকা নয়।
কিন্তু আরও শক্তিশালী বিষয় হল যখন তোমার কাজ কথা বলে তখন তারা অন্য সব কিছুকে নীরব করে দেয়, কারণ কিছুই নেই জোরে একজন পুরুষের চেয়ে বেশি অনস্বীকার্য কিছু হতে পারে না যে নিশ্চিতভাবে উদ্দেশ্য নিয়ে শক্তিতে এগিয়ে যায়। আর আজকের এই পৃথিবীতে যেখানে সবাই কথা বলে, যেখানে সোশ্যাল মিডিয়া এমন লোকেদের দ্বারা প্লাবিত যারা জ্ঞানী, সুস্থ, পুরুষালী বলে ভান করে, যেখানে মেয়েরা আবেগত যুদ্ধের অঞ্চলে বাস করে নরম জীবনের উক্তি পোস্ট করে, তোমার কাজই একমাত্র সত্য হয়ে ওঠে। তুমি বলো তুমি শান্তিকে মূল্য দাও, তা দেখাও। তুমি বলো তুমি অসম্মান সহ্য করবে না, যখন তা দেখাবে তখনই হাঁটো। তুমি বলো তুমি নিজেকে ভালোবাসো, তোমার শরীর, তোমার মন, তোমার ভবিষ্যৎ গড়ে তোলা শুরু করো। কারণ পৃথিবী তুমি কি বলো তাতে কিছু যায় আসে না, তুমি কি করো তা দেখে। আর যখন তোমার কাজগুলো পরিষ্কার, সামঞ্জস্যপূর্ণ এবং নীতিতে প্রথিত হয়, তখন মানুষ এক লাইনে দাঁড়ায়। হয় তারা তোমার সাথে দেখা করতে উঠে দাঁড়ায়, নয়তো নিজেদের সরিয়ে নেয়। আর যেভাবেই হোক তুমি জিতবে। কিন্তু এখানেই কঠিন অংশ, বেশিরভাগ পুরুষ তাদের কথার আড়ালে লুকিয়ে থাকে। তারা লক্ষ্য নিয়ে কথা বলে কিন্তু বাস্তবায়ন করে না, তারা সীমানা নিয়ে কথা বলে কিন্তু সেগুলো জোর করে প্রয়োগ করে না, তারা শ্রদ্ধার কথা বলে কিন্তু আবেগ যখন জড়িত হয় তখন তা পিছলে যেতে দেয়। এবং তারা ভাবছে কেন তারা গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না, কেন তাদের বারবার অসম্মান করা হচ্ছে, কেন তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। কারণ আপনার স্ত্রী আপনার কথা শোনে না, তিনি আপনার জীবন দেখেন। যদি আপনি বলেন আমি এই আচরণের সাথে শেষ হয়ে গেছি এবং সে আবার তা করে এবং আপনি থেকে যান, আপনি কেবল তাকে শিখিয়েছেন যে আপনি এতে পরিবৃত্ত। যদি আপনি বলেন আমার স্থান প্রয়োজন এবং সে তা আক্রমণ করে এবং আপনি তাকে অনুমতি দেন, আপনি কেবল তাকে আপনাকে উপেক্ষা করার জন্য প্রশিক্ষণ দিয়েছেন। কিন্তু যদি আপনি কিছু না বলেন এবং সে সীমা অতিক্রম করে এবং আপনি অদৃশ্য হয়ে যান, তবে এটি একটি বার্তা। এটাই নেতৃত্ব, এটাই শক্তি। তোমার কর্মকাণ্ডই তোমার খ্যাতি, এটাই তোমার বিশ্বাসযোগ্যতা, এটাই তোমার ব্র্যান্ড। আর যখন তুমি এমন একজন মানুষ হয়ে যাও যার কর্মকাণ্ড তার নীতির সাথে সঙ্গতিপূর্ণ, তখন সব কিছু বদলে যায়। তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, তোমার সম্পর্ক বদলে যায়, তোমার শান্তি স্থিতিশীল হয়। কারণ এখন তুমি আর কাউকে তোমার মূল্য বোঝানোর চেষ্টা করছো না। তারা এটা দেখে, তারা তা অনুভব করে, তারা সেই অনুযায়ী মানিয়ে নেয়। এটা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য। তুমি চাও যে সে তোমার মনোযোগকে সম্মান করুক, কেন তোমার সময় প্রয়োজন তা ব্যাখ্যা তারা বন্ধ করো, কাজ করা এবং কেবল তা করা, সৃষ্টি তৈরি করা, নীরবে মুভমেন্ট করা, এবং যখন সে ফলাফল দেখবে তখন হয় সে রাজি হবে, নয়তো চলে যাবে। তুমি চাও যে সে তোমার শক্তির সাথে তাল মিলিয়ে চলুক। সুর ঠিক করো এবং আলোচনা বন্ধ করো, ধারাবাহিক থাকো। আর যদি সে তোমার সাথে সেখানে দেখা করতে না পারে, তাহলে ব্যতিক্রম করা বন্ধ করো। তুমি বিশ্বাসযোগ্য হতে চাও, ভবিষ্যৎবাণী হও, স্পষ্ট থাকো, এমন একজন মানুষ হও যে যা বলে তাই করে, এমনকি যখন কেউ দেখছে না। কারণ তোমার কথা তখনই গুরুত্বপূর্ণ যখন তা তোমার আচরণে প্রতিফলিত হয়। আর একবার সেটা তোমার মানদণ্ড হয়ে যায়, তখন তোমার সারা জীবন স্তর বৃদ্ধি পায়। তুমি তাড়া করা বন্ধ করো, তুমি তর্ক করা বন্ধ করো, তুমি বিতর্ক করা বন্ধ করো, তুমি গড়ে তোলা শুরু করো, তুমি চলা শুরু করো, তুমি সারিবদ্ধ হতে শুরু করো। আর এখন তোমার ভালোবাসা, তোমার মূল্য, তোমার সত্য ব্যাখ্যা করার চেষ্টা করার পরিবর্তে তুমি কেবল এটিকে মূর্ত করো। এবং সেই মূর্ত প্রতীক, এটাই তোমার ঢাল, তোমার তরবারি, তোমার শান্তি। কারণ যে মানুষ উদ্দেশ্য নিয়ে কাজ করে তার অনুমতির প্রয়োজন হয় না, তাকে যাচাই করার প্রয়োজন হয় না, তাকে বোঝার প্রয়োজন হয় না। সে চলে এবং পৃথিবী মানিয়ে নেয়। তাই এই মুহূর্ত থেকে কম কথা বলো, বেশি নড়াচড়া করো, মান নির্ধারণ করো এবং এটা মেনে নাও। তার বোঝার জন্য অপেক্ষা করো না, তোমার চলাফেরায় তাকে এটা অনুভব করাও। সীমানা নিয়ে তর্ক করো না, শুধু কাজের মাধ্যমে সেগুলো জোরদার করো। সম্মান নিয়ে তর্ক করো না, নিজেকে এমন একজনের মতো ধারণ করো যে সম্মান দাবি করে। আর পৃথিবী তোমার প্রতিফলন ঘটাবে, কারণ শেষ পর্যন্ত মানুষ তোমার আচরণের মতোই তোমার সাথে আচরণ করে। তাই তুমি কে তা ব্যাখ্যা করা বন্ধ করো, দেখাতে শুরু করো। তোমার কাজ, তোমার শৃঙ্খলা, তোমার শান্তি, তোমার নীরবতা, তোমার সিদ্ধান্ত, সব কিছুই তোমার পক্ষে কথা বলতে দাও। এইটারই হলো সেই ধরনের পুরুষেরা মনে রাখে। নারীরা এই ধরনের পুরুষদের সম্মান করে। এই ধরনের পুরুষই তর্ক করে না, কারণ তার জীবন ইতিমধ্যেই তার সবচেয়ে জোরে কথা বলে। প্রতি সেকেন্ডে আপনি বিভ্রান্তিতে, মানসিক বিশৃঙ্খলায়, এমন সম্পর্কের মধ্যে থাকেন যা আপনার মূল চেতনাকে নষ্ট করে দেয়। আপনি আপনার শান্তিকে ব্যথার জন্যে, আপনার ক্ষমতাকে অনুমোদনের জন্যে এবং আপনার ভবিষ্যৎকে ক্ষণস্থায়ী সান্ত্বনার জন্যে বিনিময় করেন। যথেষ্ট।
যদি আপনি ভুল বোঝাবুঝি, অসম্মানিত, পরীক্ষিত এবং আবেগগতভাবে চালিত হতে ক্লান্ত হয়ে পড়ে থাকেন, তাহলে এখনই সময়ে এমন একজন মানুষ হয়ে ওঠো যে আর সেই খেলা খেলবে না, যে সত্যকেও বলার সাহস করেনি। মানসিক দাসত্ব থেকে সার্বভৌম আত্মসম্মানে পৌঁছানোর সঠিক পথ। একবার এটি তোমার হয়ে গেলে এটি সারা জীবনের জন্যে তোমার। স্পষ্টতার একটি অস্ত্র, যা প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরীক্ষা, প্রতিটি সিদ্ধান্তে তোমাকে সাহায্য করবে। আর একটা বছর নষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করো না। যদি তুমি উঠতে প্রস্তুত হও, তাহলে অস্পৃশ্য মন্তব্য করো, এই ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আরও সাহায্য করো মানুষ নীরব যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং বছরের পর বছর ধরে অনুশোচনা থেকে নিজেদের রক্ষা করে।